আরও একবার পাঞ্জাবের কৃষকরা প্রায় ২ বছর পর কৃষক আন্দোলন 2.0 নতুন করে শুরু করেছে। হাজারেরও বেশি কৃষক ট্রাক্টর ছাড়াও জেসিবি, মডিফায়েড ট্রাক্টর এবং অন্যান্য ভারী যন্ত্রপাতি নিয়ে দিল্লির দিকে রওনা হয়েছে, আর তাদের আটকাতে হরিয়ানার শম্ভু বর্ডারে আরও একবার কিষাণ ও জওয়ান মুখোমুখি হয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, কেন সরকার লোকসভা ভোটের আগে কৃষকদের এই দাবিগুলো পূরণ করছে না? তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। অনেক সাধারণ মানুষ হয়তো জানেনই না কৃষকদের দাবিগুলি কি কি, কোন সরকারের পক্ষে কতটা সম্ভব কৃষকদের এই দাবিগুলো পূরণ করার, বা আদৌ কি সম্ভব। সবার আগে দেখে নেওয়া যাক 13ই ফেব্রুয়ারি শুরু হওয়া কৃষক আন্দোলনের কৃষকদের প্রধান দাবিগুলি ঠিক কি কি আছে। দাবি নাম্বার 1, 2020-21 সালের কৃষক আন্দোলনের মূল দাবি ছিল কৃষি আইন রোধ করা, যেটা সরকার 2 বছর বিক্ষোভ প্রদর্শনের পর স্বীকার করে নিয়েছিল। এবারের কৃষকরা নতুন এমএসপি কে এক আইন হিসেবে চাইছে। দেখে নেওয়া যাক কি এই এমএসপি। এর ফুল ফর্ম হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। কোনো কারণে, যেমন অধিক ফসল, খারাপ আবহাওয়ার ফলে যদি কোনো ফসলের দাম পড়ে যায়, তাহলে এমএসপির দামে কৃষকরা সেই ফসল বেচতে পারে। বর্তমানে 22টি ফসল ও আখে সরকার এমএসপি দেয়। কৃষকদের দাবি, পুরনো এমএসপি নিয়ম বাদ দিয়ে নতুন করে স্বামীনাথন কমিটির ফর্মুলার ওপর এমএসপি লাগু করতে হবে এবং 23টি ফসলের পরিবর্তে সব ফসলে এমএসপি চালু করতে হবে। কৃষকরা যদি জমিতে ঘাসও চাষ করে, তাহলেও সরকার তা এমএসপির মাধ্যমে কিনতে বাধ্য থাকবে। এবার দেখা যাক আগের এমএসপি আর কৃষকদের দাবি অনুযায়ী স্বামীনাথন কমিটির এমএসপির মধ্যে পার্থক্য কি। কোনো ফসলের জন্য কৃষকরা জমিতে বীজ, সার ও সেচের জন্য যাবতীয় যে পরিমাণ খরচ করে তাকে একটু হিসেবে ধরা হয়। জমিতে কৃষকের শ্রমের পাশাপাশি তার পরিবারের সদস্য জমিতে শ্রম দেয়। সরকার কৃষক ও তার পরিবারের শ্রমকেও খরচ হিসেবে ধরে এবং একে এফএল হিসাবে ধরা হয়। তাই এমএসপি সমান সমান এ2 প্লাস এফএল প্লাস 50% এক্সট্রা দেওয়া হয়। ধরে নেওয়া যাক এ2 প্লাস এফএল মিলে একর প্রতি হয়েছে 100 টাকা, তাহলে কৃষকরা এমএসপি পাচ্ছে 150 টাকা। এবার দেখা যাক কৃষকদের দাবি করা স্বামীনাথন কমিটির এমএসপি ঠিক কি রকম। এখানে এ2 প্লাস এফএল এর পাশাপাশি এক্স এর ভ্যালু যোগ করা হয়েছে। কৃষকরা যে জমিতে চাষ করে সেই জমির ভাড়া বা তারা পুরো জমিকে রেন্টে দিলে যে পরিমাণ টাকা হতো, সেটা তারা এক্স হিসেবে নতুন এমএসপির মধ্যে যোগ করতে চাইছে। তিনটে মিলে 2 হিসাবে ধরা হচ্ছে, অর্থাৎ চাষের জন্য যাবতীয় খরচ 2 যোগ যাবতীয় শ্রম এফএল যোগ চাষ করা জমির ভাড়া এক্স যোগ 50% যোগ করা হয়েছে। উল্লেখ্য, 1960 সালে সবুজ বিপ্লবের সময় কৃষকদের উৎসাহিত করতে সরকার এমএসপি চালু করে। এখন পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। ভারত এখন আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সার্ভে রিপোর্ট বলছে গোটা ভারতবর্ষের মাত্র 6% কৃষক এই এমএসপির লাভ পায়। সমস্ত রকম চেষ্টা করেও সরকারের পক্ষে গোটা ভারত থেকে ধান বা অন্যান্য জিনিস কিনতে পারা কার্যত অসম্ভব। দাবি নাম্বার 2, চাকুরিজীবীদের মতো ভারতবর্ষের সমস্ত কৃষক ও কৃষি কাজের সাথে যুক্ত লেবারদের মাসে 10,000 টাকা পেনশন দিতে হবে। দাবি নাম্বার 3, আমরা সবাই জানি গ্রামের যারা জমিহীন শ্রমিক আছে তাদের জন্য কেন্দ্রীয় সরকার মনরেগা স্কিমের মাধ্যমে বছরে 200 দিন রোজ 700 টাকা হিসেবে জব গ্যারান্টি দেয়। এই মনরেগা স্কিমে শ্রমিকরা সড়ক বানায়, পুকুর কাটে, হাইওয়ে বানায়, এক কথায় যাবতীয় কাজ করে। কিন্তু কৃষকদের দাবি অনুযায়ী তারা এসব কোনো কাজ করবে না, তারা নিজের ক্ষেতে কাজ করবে, কিন্তু তাদেরকে মনরেগা স্কিমে শামিল করতে হবে। অর্থাৎ আন্দোলনকারীদের দাবি অনুযায়ী একজন কৃষক তার নিজের জমিতে নিজ শ্রম দেবে, ফসল বাবদ আয় করবে, সাথে মনরেগা স্কিমের 200 দিনের টাকাও তাদেরকে দিতে হবে। দাবি নাম্বার 4, কৃষক ইউনিয়ন চায় ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে বেরিয়ে আসুক ভারত। বিভিন্ন দেশের মধ্যে ব্যবসায়িক নিয়ম তৈরি করার আন্তর্জাতিক সংগঠন হচ্ছে ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সরকারি সাবসিডিকে ডব্লিউটিও অন্যায্য হিসেবে দেখে এবং সদস্য দেশগুলিকে কৃষকদের সাবসিডি সীমিত করতে বলে। তাদের মতে বেশি সাবসিডি বিশ্ব বাণিজ্যে এর প্রভাব ফেলে। উল্লেখ্য যে ভারত তার টোটাল জিডিপির 2% কৃষকদের সাবসিডি হিসেবে খরচ করে। ভারতের প্রতিরক্ষা বাজেট টোটাল জিডিপির যেখানে 1.7% অর্থাৎ প্রতিরক্ষা বাজেট থেকেও বেশি পরিমাণ সাবসিডি কৃষকদের দেওয়া হয়। যেখানে সমস্ত দেশ চাইছে তাদের রপ্তানি বাড়াতে, সেখানে কৃষক ইউনিয়ন চাইছে ভারত ডব্লিউটিও থেকে বেরিয়ে আসুক এবং সমস্ত ফ্রি ট্রেড বাতিল করে দিক। তার জন্য বিশ্বব্যাপী রপ্তানি বন্ধ করে দিয়ে দেশ 30 বছর পিছিয়েই বা পড়ুক না কেন। এছাড়াও কৃষকরা সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত কৃষক ও কৃষির সাথে যুক্ত শ্রমিকদের সমস্ত রকমের ঋণ মকুবের দাবি জানিয়েছে। পুরো বিদ্যুৎ বিল সরকারি তরফে মাফ করার পাশাপাশি ডিজেলেও সাবসিডি চাইছে কৃষকরা। পুরো দাবির খরচের হিসাব ধরলে শুধুমাত্র এমএসপি থেকেই 10 লক্ষ কোটির অতিরিক্ত খরচ আসবে। ভারতের মোট 15 কোটি কৃষকের মধ্যে 2 কোটি যদি পেনশনধারী হয়, তাহলে মাসে 10,000 টাকা প্রতি মাসে পেনশন ধরলে মোট খরচ হবে 2,40,000 কোটি টাকা। মনরেগার হিসেব ধরলে হয় 21 লক্ষ কোটি টাকা। বিদ্যুতের বিল যদি প্রতি ইউনিট 8 টাকা হিসেবে ধরা হয়, তাহলে বিদ্যুৎ সাবসিডি দিতে খরচ হবে 2,88,000 কোটি টাকা। সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট মিলে মোট সাবসিডি বাবদ খরচ করেন 3,56,500 কোটি টাকা। কৃষক ইউনিয়নদের সমস্ত দাবি একত্রিত করলে মোট অতিরিক্ত খরচ হবে 37 লক্ষ কোটি টাকা, যেখানে ভারতের টোটাল বাজেটই 44 লক্ষ কোটি টাকা। দাবি করা নতুন এমএসপি অনুযায়ী 1 কেজি গমের এমএসপি হবে 252 টাকা। একটা ছোট প্রশ্ন সবার কাছে
আছে ভারতের কতজন মানুষ রাজি হবেন 300 টাকা কেজি আটা কিনতে। ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষি, জলের ব্যবস্থা, কৃষি মান্ডি ও কৃষি লোন সবই রাজ্য সরকারের অধীনে। সব রাজ্যই যখন নিজের মতো করে হিসাব করে করছে, যখন র ম্যাটেরিয়াল ইনপুট কস্ট কন্ট্রোল করবে রাজ্য সরকার, আর যখন ফসল রেডি হয়ে যাবে তার গ্যারান্টি দেবে কেন্দ্রীয় সরকার। কৃষক ইউনিয়নের এই দাবি কতটা লজিক্যাল সেটা নিয়েও প্রশ্ন উঠছে। ভারতের সংবিধানে রাইট অফ ইকুয়ালিটির কথা বলা হয়েছে। কৃষকরা যখন সমস্ত ফসলের এমএসপি কে গ্যারান্টি আইন হিসেবে চাইছে, তাহলে মুরগি বা মাছ উৎপাদনকারী চাষি সমেত সমস্ত পেশার লোকজনই তো দাবি করতেই পারে যে আমাদের কাজের জন্য মিনিমাম অ্যামাউন্ট অর্থ দেওয়া হোক। তখন তো সরকারের পক্ষে পরিস্থিতি সামলানোই মুশকিল হয়ে যাবে। এরই মধ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের পুরনো এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে ভোটের আগে বলতে শোনা গেছে এমএসপি পাঞ্জাব সরকার দেবে, আর ভোটের পরে বলছে এমএসপি কেন্দ্রীয় সরকার দেবে। ਆਮ ਆਦਮੀ ਪਾਰਟੀ ਸਰਕਾਰ ਆਊਗੀ, ਅਸੀਂ 22 ਦੀਆਂ 22 ਫਸਲਾਂ ਦਾ ਇੱਕ ਇੱਕ ਦਾਣਾ ਚੁੱਕਾਂਗੇ, ਐਮਐਸਪੀ ਤੇ ਵਿਕੂਗੀ। ਜਿਹੜੀ ਫਸਲ ਚਾਹੇ ਉਹ ਕਪਾਹ ਹੈ, ਨਰਮਾ ਹੈ, ਚਾਹੇ ਉਹ ਸੂਰਜਮੁਖੀ ਹੈ, ਚਾਹੇ ਮੱਕੀ ਹੈ, ਚਾਹੇ ਕਣਕ ਹੈ, ਚਾਹੇ ਝੋਨਾ ਹੈ, ਜਿਹੜੀ ਫਸਲ ਇੱਕ ਵਾਰ ਮੰਡੀ 'ਚ ਆ ਗਈ ਉਹ ਸਰਕਾਰ ਦੀ ਹੋਊਗੀ। ਉਹਦਾ ਇੱਕ ਇੱਕ ਦਾਣੇ ਦੀ ਜ਼ਿੰਮੇਵਾਰ ਸਰਕਾਰ ਹੋਊਗੀ। ਕਿਸਾਨ ਨੂੰ ਦਾ ਇੱਕ ਇੱਕ ਦਾਣੇ ਦਾ ਪੈਸਾ ਮਿਲੂਗਾ। ਇਹ ਸਾਡੇ ਕੋਲ ਰੋਡ ਮੈਪ ਬਣਿਆ ਪਿਆ। 2 ਹੋਰ ਮੀਟਿੰਗਾਂ ਹੋਈਆਂ, ਜਿਨ੍ਹਾਂ 4 ਚੋਂ ਮੈਂ 3 ਨੂੰ ਆਪ ਅਟੈਂਡ ਕੀਤਾ ਰਾਤ ਦੇ 1:30 ਵਜੇ। ਤੇ ਮੈਂ ਪੰਜਾਬ ਦੇ ਲੋਕਾਂ ਵੱਲੋਂ ਵਕੀਲ ਬਣ ਕੇ ਕਿ ਜੀ ਮੰਗਾਂ ਕੇਂਦਰ ਸਰਕਾਰ ਨਾਲ ਸੰਬੰਧਿਤ ਨੇ, ਇਹਨਾਂ ਨੂੰ ਪੂਰੀਆਂ ਕਰੋ ਤਾਂ ਕਿ ਟਰੈਕਟਰਾਂ ਦੇ ਮੂੰਹ ਜਿਹੜੇ ਨੇ ਉਹ ਖੇਤਾਂ ਵੱਲ ਹੋ ਜਾਣ। ভারতের এতগুলো রাজ্যের মধ্যে শুধু পাঞ্জাবেই বারবার আন্দোলন হচ্ছে, ফলে এর পেছনে রাজনৈতিক মদত আছে বলে মনে করা হচ্ছে। লোকসভা ভোটের ঠিক আগে কৃষক আন্দোলনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। যেখানে লোকসভা ভোট আসছে, পার্লামেন্টারি সেশনের আগে কোনো বড় সিদ্ধান্ত নেওয়াই সম্ভব না, একেবারে মনসুন সেশন পর্যন্ত। কৃষক আন্দোলনের উদ্দেশ্য নিয়েও সন্দেহ দানা বাঁধছে মানুষের মধ্যে, যেখানে অন ক্যামেরা বলতে শোনা গেছে তারা পাঞ্জাবকে পাকিস্তানের সাথে যুক্ত করতে চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করতে চাওয়া, খালিস্তানকে সমর্থন, খালিস্তানি নেতা ভিন্দ্রানওয়ালে ও দীপ সিধুর সমর্থনে পোস্টার ও টি শার্ট পরতেও দেখা গেছে। ভারতবর্ষে আন্দোলন নতুন কিছু নয়। পাকা সরকারি চাকরির জন্য আন্দোলন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন, সংরক্ষণের জন্য আন্দোলন ভারতের বিভিন্ন রাজ্যে হয়েছে। কিন্তু দাবি না মানলে প্রধানমন্ত্রীকে হত্যা বা দেশকেই টুকরো করে দেবার হুমকি এর আগে কোনো আন্দোলনে শোনা যায়নি। এক ভাইরাল ভিডিওতে এও বলতে শোনা গেছে তাদের দাবি না মানলে শিখ ছেলেরা যদি ভারতীয় সেনাবাহিনীতে বিদ্রোহ করে এবং কৃষকদের সাথে যোগ দেয়, তাহলে পাকিস্তানের দিল্লি পৌঁছতে 10 মিনিট সময় লাগবে। এইসব ঘটনা থেকে এটা পরিষ্কার যে কিছু মানুষ বা সংগঠন কৃষকদের আড়ালে নিজেদের এজেন্ডাকে পূরণ করতে চাইছে। তাদের উদ্দেশ্য একটাই, দেশে অস্থিরতা তৈরি করা। কৃষকরা আমাদের অন্নদাতা, তাদের দাবিগুলো অবশ্যই মানবিকতার সাথে দেখা উচিত। আবার কৃষকদেরও উচিত দেশ বা সরকারের সামর্থ্য বোঝা। আলোচনার মাধ্যমে সব সমাধান হতে পারে। ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।